আমরা ব্রিডিং পড়ছিলাম, তাই না? ব্রিডিং এর কতটুকু পর্যন্ত কন্টিনিউ করেছিলাম? ক্যান ইউ রিকল? The preparation of aquarium for breeding. অ্যাকুরিয়াম ব্রিডিং পর্যন্ত। অ্যাকুরিয়াম তৈরি করার পরে ফিশ কিভাবে সিলেক্ট করব ওগুলো কভার করেছিলাম তো মনে হয়। ওকে, আজকে আমি একটু দ্রুত যাই। এগুলো এখন মনে হয় আমাদের কাছে জিনিসগুলো অনেকটাই সহজ, তাই না? তো সহজ জিনিস আর অত ডিটেলস হয়তো বলার দরকার হবে না, ওগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। আমরা খুব চেষ্টা করব আজকের মধ্যে তোমাদের আমার যে এন্ড থেকে যে কন্টেন্টটা ছিল সেটা শেষ করে দেওয়ার জন্য। তো আমাদের একটা যেই আমরা ব্রিডিং পেয়ার সিলেক্ট করে ফেলেছি, যে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা তোমার একটা হেলদি এবং অ্যাক্টিভ ফিশ সিলেক্ট করব সেটা জানলাম, এবং অ্যাকুরিয়ামটা কেমন হবে, যে ব্রিডিং অ্যাকুরিয়ামটা। নাও ইটস টাইম টু গো ফর দ্য ব্রিডিং অফ আওয়ার অ্যাকোয়ারিয়াম ফিশ। অ্যাকোয়ারিয়াম ফিশের মধ্যে ব্রিডিং এর আমরা দেখেছি দুইটা প্যাটার্ন। আমি যদি খুব দ্রুত যাই কাইন্ডলি আমাকে কেউ বলবা যে ম্যাডাম একটু স্লো বলেন বা এটা বুঝি নাই। বাট ইফ ইউ ডোন্ট ফিল এনি প্রবলেম আই ক্যান কন্টিনিউ ইন দিস ম্যানার। সো লাইভ বেয়ারার আর একটা হচ্ছে কি এগ লেয়ারার, দুইটা প্যাটার্ন আমরা দেখেছি। তো আজকে প্রথম যে স্পেসিসটা আমরা স্ক্রিনে, আমার মনে হয় তোমরা স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে একটা স্লাইড শেয়ার করেছে, যেটা হচ্ছে ব্রিডিং লাইভ বেয়ারার। লাইভ বেয়ারারের মধ্যে আমরা কি কি ধরনের স্পেসিস গুলোকে পাই? দুইটা লাইভ বেয়ারারের নাম বলো তো। Guppy. Ma'am, Guppy, Molly. Molly, swordtail, those are the very common aquarium fish and live bearer. তো এদেরকে আমরা জানি, এদেরকে ব্রিড করাটা খুব সহজ, কারণ সেক্ষেত্রে আসলে এক্সটার্নাল ফার্টিলাইজেশনের কিছু নাই, সবকিছুই ইন্টারনালি হয়, শুধুমাত্র লাইভ বেবি তারা বর্ন করে, বার্থ করে। সো এই যে এখানে দেখো আমরা মেল এবং ফিমেলের লাইভ বেয়ারার খুব সহজে আইডেন্টিফাই করতে পারি, যেটা হচ্ছে কিভাবে বুঝতে পারি কোনটা মেল কোনটা ফিমেল? আচ্ছা, মেলে কি থাকে? মেলে অ্যানাল ফিনটা হচ্ছে একটু কালারফুল থাকে, গোনোপোডিয়ামে কনভার্ট হয়। আমরা করেছিলাম না অ্যানাল ফিন ইন ট্রান্স টু গোনোপোডিয়াম, এবং গোনোপোডিয়াম দেখে আমরা খুব সহজে মেলকে চিনতে পারি, এবং ইউজুয়ালি কালারফুল, ভেরি গুড, কালার এবং তাদের হচ্ছে যেই অ্যানাল ফিডের মডিফিকেশন, এই দুইটা দেখে আমরা মেল এবং ফিমেলকে চিনতে পারি। অন দ্য আদার হ্যান্ড ফিমেলে আরেকটা জিনিস থাকে, যখন বিফোর একবারে যখন তাদের অ্যাবডোমেনটা সোয়ালো হয়ে যায়, তখন তাদের মাদার্স অ্যাবডোমেন বিকাম সোয়ালো এন্ড দে হ্যাভ এ গ্রাভাইট স্পট। তোমার ওই পেটের ওইখানে একটা কালো রঙের স্পট থাকে, যেটা দেখলেই এটা ফিমেল এবং এটা মাদার যে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো টেম্পারেচার বলা হচ্ছে তোমার 75 ডিগ্রি ফারেনহাইট, এবং ফার্টিলাইজেশন হওয়ার পর থেকে বেবি বার্থ করতে আমাদের মিনিমাম 24 ডেজ সময় লাগে, 24 দিনের মতো সময় লাগে। 24 দিন পরে তার ফার্স্ট বেবি বার্থ করে। তো লাইভ বেয়ারার বর্ন করে প্রায় 1/4 ইঞ্চি লম্বা এরকম সাইজের আমরা লাইভ বেয়ারার যে বেবি ফ্রাই গুলো সেগুলো পেয়ে থাকি, এবং যখনই তারা বর্ন হয় তখনই তারা পুরোপুরি ফ্রি সুইমিং এবং অ্যাক্টিভ থাকে। সো ইউ ডোন্ট হ্যাভ নিড টু এক্সট্রা কেয়ার, জাস্ট একটা কেয়ারই আমাকে এনশিওর করতে হবে, সেটা হচ্ছে কি যাতে তার প্যারেন্টস তাকে খেয়ে না ফেলে। মনে আছে? জি ম্যাম। ওকে, তো বলা হচ্ছে একটা মাদার থেকে প্রায় 12 থেকে 15টা মলি ফিশ আমরা পাই, এবং সোর টেলের ক্ষেত্রে এটা প্রায় 150 পর্যন্ত হতে পারে। দ্যাটস মিন স্পেসিস টু স্পেসিস ভ্যারি করে, বাট কম্পারেটিভলি এগ যারা প্রডিউস করে তাদের চেয়ে লাইভ বেয়ারার যারা, তাদের বেবির সংখ্যা একটু কমই হবে, যেহেতু টোটাল ডেভেলপমেন্টটাই তাদের ইন্টারনালি হচ্ছে। এবং গ্রাভাইট স্পটের কথা আমরা যেটা বলছিলাম, দিস ইজ দ্য গ্রাভাইট স্পট, এইরকম ছোট একটা কালো স্পটের মতো থাকে আমাদের যে মাদার যে
লাইভ বেয়ারার আছে তাদের ক্ষেত্রে। এবং আমরা ব্রিডিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ব্রিডিং ট্যাঙ্ক সাধারণত আমাদের ট্যাঙ্কের ভেতরে ছোট্ট একটা ট্যাঙ্ক অনেক সময় আমরা দিয়ে থাকি, যাতে আমার যেই নিউ বর্ন বেবি গুলো হলো সেগুলো যাতে বড় ট্যাঙ্ক থেকে সেপারেট হতে পারে। এখানে একটা বড় ট্যাঙ্কের ভেতরে ছোট দেখো আমরা দুইটা ট্যাঙ্ক সেপারেট দিয়েছি, যেটা থেকে হচ্ছে ওকে, আমরা এখন স্পেসিফিক যদি একটা লাইভ বেয়ারের উদাহরণ দিয়ে এটা ডিসকাস করতে চাই, প্রথমে আমরা পড়ছি গাপ্পির ব্রিডিং। গাপ্পির ব্রিডিং এর ক্ষেত্রে মেল এবং ফিমেলের একটা মেজারমেন্ট দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, এবং ফিমেল গাপ্পি ইজ রেডি টু স্পন এট দ্য আর্লি এজ অফ 3 মান্থ। একটা ফিমেল গাপ্পি তার জন্ম হওয়ার 3 মাস পরে সে আবার পরবর্তী রিপ্রোডাকশন স্টেজে চলে যায় এবং 3 মাস পরে সে আবার ব্রিড করার মতো ক্যাপাবল হয়ে পড়ে। সো এটা আমরা সহজেই বুঝতে পারছি যে লাইভ বেয়ারার আর নট অনলি ইজি টু ব্রিড বাট কুইক। আমি নতুন যদি আর্লি অ্যাকোয়ারিস হয়, খুব সহজে আমি একটা লাইভ বেয়ারার স্পেসিস দিয়ে আমার যেই অ্যাকোয়ারিয়ামের যে অ্যাক্টিভিটি সেটা শুরু করতে পারি। and the pH level would be 6.5 to 8 and তাদের জেস্টেশন পিরিয়ডটা 26 থেকে 31 ডেজ। এই হচ্ছে তাদের জেস্টেশন পিরিয়ড। গ্র্যাভাইড স্পট থাকে। এছাড়া যখন তার লেবার পিরিয়ড আসবে, বিশেষ মাদার যে গাপ্পির, এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে আমরা খুব সহজে বুঝতে পারবো যে ইট ইজ দ্য টাইম টু গিভ বার্থ অফ দ্য বেবি গাপ্পি। এবং এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যখন একটা মাদার শো করবে, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে যে বেবি বার্থ করার যখন সময় হয়েছে তখন তোমাকে ওই ইনিশিয়েটিভস গুলো নিতে হবে যাতে প্যারেন্টস থেকে বেবি গুলোকে আমরা খুব সহজে এবং খুব কুইকলি সেপারেট করতে পারি। এবং সেটার জন্য আমরা বেশ কয়েকটা টেকনিকের আগেও ডিসকাস করেছি। একটা হচ্ছে ছোট ব্রিডিং কেজের মতো দিতে পারি, বড় ব্রিডিং যে অ্যাকুরিয়াম আছে তার ভেতরে ছোট একটা কেজের মতো দিতে পারি, যে কেজের ভেতরে মাদার যখন এই ধরনের সাইন যেমন আইসোলেট ইটসেলফ, শিভারিং, হ্যাঙ্গিং আউট নিয়ার টু দ্য হিটার অর চেঞ্জ ইন অ্যাপেটাইট, তো এই ধরনের বিহেভিয়ার যখন একটা মাদার গাপ্পি শো করবে তখন আমরা বুঝবো যে না, সে কিছুক্ষণ পরে বেবি প্রডিউস করবে। তখন আমরা তাকে যে ছোট ব্রিডিং কেজ আছে সেটার মধ্যে শিফট করলে ওই কেজের নিচে ছোট ছোট ছিদ্র থাকে বা ইয়ে থাকে, যেটা দিয়ে আমার আর্লি যে বর্ন বেবি গুলো সেগুলো বের হয়ে যাবে, কিন্তু মাদারটা ওই কেজের ভেতরেই থেকে যাবে। তো এইভাবে আমরা কিন্তু মাদার থেকে বেবিকে সেপারেট করতে পারি। অথবা আরেকটা করতে পারি, যেমন আমরা বিভিন্ন ধরনের প্লান্টেড অ্যাকুরিয়ামের ক্ষেত্রে বলেছি যে প্লান্ট যদি প্রোভাইড করি সেক্ষেত্রে ফ্রাই গুলো ওই প্লান্টে বিভিন্ন জায়গায় যেয়ে সে হাইড করে থাকতে পারবে, সেক্ষেত্রেও আমরা তাদের প্যারেন্টস থেকে কিছুটা সেভ করতে পারবো। সো এটা তুমি তোমার মতো করে কিছু মেজার নিবে যাতে আমাদের যে ফ্রাই গুলো সেগুলোকে আমরা রক্ষা করতে পারি। এবং আরেকটা হচ্ছে আমাদের একটু ডেইলি ওয়াটার এক্সচেঞ্জ করতে হবে, 10% অফ ওয়াটার এভরিডে অর 40% ওয়াটার এক্সচেঞ্জ এভরি উইক। এভাবে আমরা আমাদের যে ব্রিডিং ট্যাঙ্কটা আছে সেটাকে মেনটেন করব। সো হোয়াট অ্যাবাউট দ্য ফিড? যেহেতু লাইভ বেয়ারার এখানে বেবি প্রডিউস হলো, এখানে আসলে আর আমার তেমন কিছু করার নেই, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চা বেবি ফ্রাই গুলো যখন হলো তখন তাদেরকে প্রপার খাবারটা দিতে হবে। এখন খাবারটা আসলে কেমন হবে? যেমন গাপ্পি ফ্রাই ইট ব্রাইন শ্রিম্প, মাইক্রোওয়ার্ম, পাউডার ফ্লেক্স। পাউডার ফ্লেক্স দিতে পারি, ব্রাইন শ্রিম্প দিতে পারি, মাইক্রোওয়ার্ম দিতে পারি। and fish should be provided twice a day. 2 সময় আমরা খাবার দিব। গাপ্পি enjoy both meat and vegetable. That's mean they are omnivorous. আমি সেখানে তোমার ব্রাইন শ্রিম্প as a source of meat অথবা ভেজিটেবল ফ্লেক্স, সফট যে ভেজিটেবলস আছে সেগুলো তাদেরকে খাবার হিসাবে দিতে পারি। and move the fry to the normal tank when they get big enough. এবং যখন একটা প্রপার সাইজে চলে আসবে এবং তুমি দেখেই বুঝতে পারবা যে এখন আমি যদি সেটাকে কমন ট্যাঙ্কে দিই, কমন ট্যাঙ্ক বলতে সেখানে অন্যান্য মাছও আছে, সেখানে দিলে আর তাদেরকে খেয়ে ফেলতে পারবে না, ওই সাইজটা যখন চলে আসবে
তখন ওই ফ্রাই গুলোকে আমরা আমাদের নর্মাল যে ট্যাঙ্ক আছে সেখানে শিফট করব। তো এই হচ্ছে লাইভ বেয়ারার গাপ্পির ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল করলাম। নাও অ্যাবাউট দ্য গোল্ডফিশের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে গোল্ডফিশ কি ধরনের ব্রিডার? এগ লেয়ারার ম্যাম। ঠিক কেউ ম্যাম কিছু শুনতে পাই না তো। তোমরা কি শুনতে পাচ্ছ? ম্যাম এতক্ষণ শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি। হ্যালো, ম্যাম কথা বোঝা যাচ্ছে না। অভিষেক আমরা কি শুনতে পাচ্ছি? ম্যাম আপনার কথা শোনা যাচ্ছিল না এতক্ষণ, এখন একটু শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, স্লাইডটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। ওকে, সো যেটা বলছিলাম আমরা আসলে গাপ্পি ব্রিডিং এর যে মেইন কিছু কথা বলেছিলাম ওগুলো কি শুনেছিলে তোমরা? জি ম্যাম। আচ্ছা, গাপ্পি ব্রিডিংটা খুবই সহজ যেহেতু তারা লাইভ বেয়ারার। ফার্টিলাইজেশনের পরে প্রায় 26 থেকে 31 ডেজ এর মধ্যেই গাপ্পির যে বেবি গুলো আমরা সেগুলো পাবো এবং বেবি গুলো পাওয়ার পরে দুইটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রোটেকশন ফ্রম দা প্যারেন্টস ফিশ এবং সেকেন্ড হচ্ছে তাদের খাবার। প্যারেন্টস থেকে কিভাবে আমরা প্রোটেকশন দিব সেটা আমরা দুইটা ওয়ে বলেছি এবং খাবারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে গাপ্পিরা হচ্ছে মিট এবং ভেজিটেবলস, দ্যাট মিন তারা অমনিভোরাস স্পেসিস। আমি সেখানে প্লান্ট প্রোটিন অথবা এনিমেল ফিড দুইটাই দিতে পারি। এখানে যেমন ব্রাইন শ্রিম্প ইজ এ গুড অপশন, মাইক্রো লার্ভি অ্যাজ ওয়েল এজ সফট ভেজিটেবলস। তো এগুলো আমরা খাওয়াবো, খাওয়ানোর পরে যখন মনে হবে যে না দে আর কোয়াইট ইনাফ টু স্টে ইন দ্য কমিউনিটি অ্যাকুরিয়াম, তখন আমরা কমন যে কমিউনিটি অ্যাকুরিয়াম আছে সেখানে তাদেরকে শিফট করব।
এবং আরো একটা ব্যাপার আমাদের একটু মনে রাখতে হবে যে একটা গাপ্পি জন্ম হওয়ার প্রায় 3 মাস পর থেকেই তারা আবার সেকেন্ড সাইকেল শুরু করতে পারবে। দে অ্যাটেন্ড দ্য ব্রিডিং স্টেজ। খুবই সিম্পল। নাও আমরা যেটা বলবো সেটা হচ্ছে গোল্ডফিশের ব্রিডিং। গোল্ডফিশের ব্রিডিং এর ক্ষেত্রে গোল্ডফিশের ব্রিডিং প্যাটার্নটা অলরেডি আমরা জানি। as they are egg layer, তারা হচ্ছে egg প্রডিউস করে and usually they are egg scatter, তারা scatteredly egg দেয় এবং তাদের egg হচ্ছে কি ধরনের অ্যাডহেসিভ স্টিকি টাইপের egg তারা প্রডিউস করে। সো ব্রিডিং এর আগে এখানে কিছু বলা হচ্ছে কেন গাপি ব্রিডিংটা ইম্পর্টেন্ট। আমরা বলছি এটার খুব ভালো মার্কেট ভ্যালু যেমন আছে, এটা খুব কালারফুল and it is a very good for decorative purpose. তো সবকিছু মিলে আমরা কনসিডার করছি যে গোল্ডফিশ ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট ফর আওয়ার অর্নামেন্টাল ফিশ ব্রিডিং। ওকে, তো গাপ্পির ক্ষেত্রে যেমন আমরা মেল এবং ফিমেলকে কিভাবে ডিফারেন্সিয়েট করব সেটা আমরা জেনেছি। গোল্ডফিশের ব্রিডিং এর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এখন মুশকিলটা হচ্ছে একবারে ব্রিডিং স্টেজে আসার আগ পর্যন্ত সাধারণত গোল্ডফিশের মেল এবং ফিমেলকে খুব একটা চেনা যায় না, কারণ তাদের বডি স্ট্রাকচারটা এইরকম, সোয়ালন একটা অ্যাবডোমেন থাকে, দ্যাটস ওয়াই ফিমেল ক্যান নট বি ইজিলি আইডেন্টিফাইড ফ্রম মেল। বাট যখন তারা ব্রিডিং স্টেজে আসে তখন কিছুটা বৈশিষ্ট্য দেখা যায় যেটা দিয়ে খুব সহজে আমরা তখন মেল এবং ফিমেলকে চিনতে পারি। এবং সেটা কি বলা হচ্ছে, মেল ডেভেলপ ব্রিডিং টিউবারকল হোয়াইট পিম্পল অন দ্য গিল কভার অ্যান্ড অন দ্য লিডিং এজ দ্য অপারকুলাম পেক্টোরাল ফিন। পেক্টোরাল ফিন এবং গিল কাভারের উপরে সাধারণত কিছু কতগুলো সাদা সাদা পিম্পলের মতো দেখা যায়, যেটাকে আমরা বলি ব্রিডিং টিউবারকল। এবং এই ব্রিডিং টিউবারকল দেখে মেল যে গোল্ডফিশ আছে সেটাকে আমরা চিনতে পারি। Whereas the female develop a deeper body as they fill with roe and have a large vein than male. মেলের চেয়ে ফিমেলের ভেনটা একটু বড় হবে এবং বডিতে বুঝাই যাবে যে ফুল অফ এগ। তো উপরের এই রাইট হ্যান্ডে দেখো খুব ক্লোজ একটা ভিউ দেওয়া হয়েছে, সাদা সাদা ছোট ছোট পিম্পলের মতো দেখা যাচ্ছে এর অপারকুলামে, দ্যাটস মিন গিল কাভারে এবং এর যে পেক্টোরাল ফিন সেখানে, এবং এটাই বলা হচ্ছে ব্রিডিং টিউবারকল। তো ব্রিডিং টিউবারকল গোল্ডফিশের কোন ধরনের গোল্ডফিশে সাধারণত থাকে? মেল। ফিমেল। ফিমেল না মেল? মেল। মেলে ম্যাম। থাকবে। আর ফিমেলে যেটা থাকবে তাদের বেলিটা ফুল অফ এগ থাকবে এবং তাদের ভেনটা অ্যানাল ফিনের ওই পোর্শনটা একটু বেশি বড় থাকবে কম্পেয়ার টু মেল। এবং অনেক সময় আমরা যখন একবারে ব্রিডিং স্টেজে চলে আসছে, আমরা যদি ফিমেল বেলিটাকে একটু হালকা চাপ দেয় দেখা যায় অনেক সময় ছোট ছোট এগও বের হয়ে আসে। তো ওই স্টেজে আসা পর্যন্ত আসলে মেল এবং ফিমেলকে আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হয়, বাট ব্রিডিং স্টেজে আসলে আমরা খুব সহজেই এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে তাদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি। তো গোল্ডফিশের ক্ষেত্রে বলা হচ্ছে দে আর ক্যাপাবল অফ ব্রিডিং এট দ্য এজ অফ 1 year বাট ইন দেয়ার প্রাইম ডিউরিং দ্য 3rd year। যদিও 1 বছরের সময় তারা ব্রিডিং স্টেজে আসে, বাট ভালো প্রোডাকশন পাওয়ার জন্য বলা হচ্ছে 3 বছর বা 3 ইয়ার যে গোল্ডফিশ গুলো আছে দে আর গুড ফর এ ব্রিডিং পেয়ার। ব্রিডিং পেয়ার হিসেবে 3 বছর থেকে আমরা এদেরকে সিলেক্ট করতে পারি। টেম্পারেচার এবং ওয়াটার পিএইচ যেগুলো আছে সেগুলো আমাকে মেনটেন করতে হবে, এবং গোল্ডফিশের টেম্পারেচার গুলো বলা হচ্ছে 10 to 20 ডিগ্রি সেলসিয়াস ইজ কোয়াইট ইনাফ। এন্ড মেল এবং ফিমেলের রেশিও হচ্ছে রেশিও 2:1। হ্যাঁ, এবং একটু এনশিওর গ্রেটার চান্স। আচ্ছা, এগ স্ক্যাটার্ড এর ক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্যাপার বলেছিলাম, কয়েকটা ব্যাপার আমরা একটু রিভিউ করি যে এগ স্ক্যাটারদের এগের সংখ্যা কি হয়, অনেক বেশি থাকে, বাট দে ডোন্ট হ্যাভ প্যারেন্টাল কেয়ার, তাদের প্যারেন্টাল কেয়ার নেই। এবং যেহেতু তারা স্ক্যাটারডলি এগুলোকে রিলিজ করে, তো সেক্ষেত্রে যদি আমার মেলের সংখ্যা কম হয় তাহলে কিন্তু ফার্টিলাইজেশন রেটটা কি হবে, কমে যাবে।
তো আমার যদি ফার্টিলাইজেশন রেটটাকে আমি বাড়াতে চাই, ইউজুয়ালি সাজেস্ট করা হয় ফিমেলের চেয়ে মেলের সংখ্যাটা যাতে এখানে একটু বেশি দেওয়া হয়, সেটাই বলা হচ্ছে দ্য রেশিও ইজ রিকমেন্ডেড টু 2:1, মানে 2টা আমি মেল দিব উইথ 1 ফিমেল টু এনশিওর ম্যাক্সিমাম ফার্টিলাইজেশন অফ আওয়ার গোল্ডফিশ এগ। ইচ ফিশ নিড 15 গ্যালন অফ ওয়াটার, এবং একটা মাছের জন্য প্রায় 15 গ্যালন ওয়াটার আমার ব্রিডিং ট্যাঙ্কে থাকতে হবে। ফ্লোটিং স্পনিং মপ ইন দ্য অ্যাকুরিয়াম শুড বি ফিক্সড অ্যালং উইথ দ্য ব্রুড ফিশ। এখন একটা জিনিস আমি যদি একটু রিকল করি, আমি বলছি দে আর নট মপ স্পনার। গোল্ডফিশ এগ হ্যাঙ্গার বা মপ স্পনার না, তারা স্ক্যাটারলি কি করে, এগ দেয়, বাট তাদের এগ গুলো হচ্ছে কি ধরনের, অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ। তো এরা যদি স্ক্যাটারলি একভাবে ইয়ে দেয়, এবং যেহেতু এখানে তাদের প্যারেন্টাল কেয়ারও কম, দেন ফার্টিলাইজেশন রেটটাও আমি এনহ্যান্স করতে চাই, তো সবকিছু মিলে আমার যখন গোল্ডফিশের ব্রিডিং করছি তখন আমি যদি সেখানে কোনো সাবস্ট্রেট দেই, তখন যেহেতু এর এগ গুলো হচ্ছে স্টিকি, ওই সাবস্ট্রেটের গায়ে আমার এগ গুলো কিন্তু লেগে যাবে, এবং খুব সহজে তখন আমি ওই সাবস্ট্রেটটাকে অন্য জায়গায় প্লেস করলে প্যারেন্ট থেকে আমার এগুলোকে আমি সেপারেট করতে পারছি। সো ফ্রম দ্যাট পয়েন্ট যখন গোল্ডফিশের ব্রিডিং করা হয় তখন সেখানে কিছু স্পানিং মপ দেওয়া হয়, ছোট ছোট মপের মতো কিছু স্ট্রাকচার দেওয়া হয়, যার ফলে যখন এগ গুলো তারা স্ক্যাটারলি রিলিজ করে ওই মোপের ভেতরে এগ গুলো আটকে যায়, এবং সেটাকে ফার্টিলাইজেশনের পরে আমরা খুব সহজেই অন্য একটা ট্যাঙ্কে রিপ্লেস করতে পারি। আমি যদি একটু ব্রিডিং মপের ছবিটা দেখি, দিস ইজ দা কিছুটা আমরা অনেক সময় ডাস্টিং করার জন্য কিছু মপ ইউজ করি, ওইরকম মাথাটা এরকম কিছু আর্টিফিশিয়াল সাবস্টেন্স দিলে এই সাবস্টেন্সের গায়ে হচ্ছে তাদের এগুলো অ্যাটাচ হবে। পরবর্তীতে আমি জাস্ট এই ব্রিডিং যে মপটা আছে সেই মপটাকে রিমুভ করে ফেললে আমি টোটাল এগটাকে সেপারেট করতে পারবো। ওকে, তো আমার ব্রিডিং ট্যাঙ্কে কি ধরনের অ্যারেঞ্জমেন্ট, কি ধরনের টেম্পারেচার, পিএইচ থাকবে, কতটুকু পানি থাকবে, ওইটার সম্পর্কে আই থিংক আমাদের একটু ধারণা হয়েছে। নাও তারা কিছু রিচুয়াল বা ব্রিডিং কিছু ক্যারেক্টারিস্টিক শো করে, এবং সেটাকে বলা হচ্ছে স্পনিং চেস, যেটা মেল ফিমেলের মধ্যে স্পনিং চেস দিবে। ফিমেল ইজ রেডি টু হোয়েন দ্য ফিমেল ইজ রেডি টু লে এগ ইন ব্যাচ, তারা ব্যাচে ব্যাচে স্ক্যাটারলি করে, এবং এক একটা ফিমেল প্রায় 500 to 1000 এগ লে করে, মানে একটা গোল্ডফিশ থেকে আমি 500 থেকে 1000টা ডিম পাচ্ছি। তো খেয়াল করলে বুঝি যদি আমি এদেরকে সাকসেসফুলি এদেরকে হ্যাচ করাতে পারি আমি কিন্তু অনেকগুলো অফস্প্রিং পাচ্ছি। তো দিস ইজ এ ভেরি গুড অপশন। তো মপ মাস্ট বি রিমুভ প্রম্পটলি এন্ড পুট ইট অ্যানাদার লার্জ অ্যাকুরিয়াম। যখনই ফার্টিলাইজেশন হয়ে যাবে আমরা মপ গুলোকে তখন সরিয়ে ফেলবো। তো প্রিকশনের ক্ষেত্রে আমরা এই কথাগুলো আবারও চলে আসছে যে আমরা তাদের প্যারেন্টস থেকে এই যে স্পনিং মপে যে এগুলো অ্যাটাচ হলো সেগুলোকে আমরা সরিয়ে নিব। আমরা সেখানে মপের বদলে প্লান্টসও দিতে পারি, বিভিন্ন ধরনের অ্যাকুরিয়াম প্লান্টসও এখানে আমরা ইউজ করতে পারি। তো এই এগ যারা প্রডিউস করলো তাদের জেস্টেশন পিরিয়ডটা কতক্ষণ মনে আছে? ফার্টিলাইজেশনের 2 থেকে 3 দিন। 24 থেকে 48 ঘন্টা। 48 to 72 ডেজ। 24 খুবই কম, 24ও কিছু কিছু মাছের আছে। তো মোটামুটি তোমার ধরো 48 থেকে 72 আওয়ার্স এর মধ্যে এগুলো হ্যাচ হয়ে বেবি ফ্রাই গুলো বের হবে। এখন এই বেবি ফ্রাই গুলো কিন্তু প্রথমেই খাবার লাগবে না, তাদের মধ্যে যতক্ষণ ইয়ক সেকটা আছে ইয়ক সেক থেকেই তারা আস্তে আস্তে নিউট্রিশন পাবে। বাট আফটার 48 আওয়ার এই হ্যাচিং করার পরে প্রায় 1.5 থেকে 2 দিনের মধ্যেই তাদের যে ইয়ক সেকটা আছে, লার্ভার গায়ে যে ইয়ক সেকটা লাগানো থাকে সেই ইয়ক সেকটা টোটালি কনজিউমড হয়ে যাবে। তখন ফাস্ট ফিডিং ইজ ভেরি ক্রুশিয়াল। তখন অবশ্যই তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ফিড উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাইজ
ফিড সাপ্লাই করতে হবে। তো ইনিশিয়ালি যেটা করা হয় 48 আওয়ার্স পরে ক্রাশড ইয়োক অফ হার্ড বয়েল এগ, একটা হার্ড বয়েল এগের যে ইয়োকটা আছে সেটা ওয়াটারের সাথে খুবই ভালো ফাইন ম্যাশ করে ডিসলভ করে একটা হলুদ রঙের, আমরা বাসায় যদি দেখি ডিমের কুসুম যখন পানিতে গোলাই হলদে একটা যে ওয়াটার হয় ওইটাকে আবার ছাঁকতে হয়, ছাকার পরে যে ওয়াটারটা পাবো সেটাই তখন আমরা গোল্ডফিশের খাবার হিসাবে দিব, এবং সেটা আবার খুব বেশি দেওয়া যাবে না। আমি ড্রপার দিয়ে আমার কতগুলো বেবি ফ্রাই আছে সেটার একটা আন্দাজ করে 3-4 ড্রপ এরকম আমরা আস্তে আস্তে কিছু খাবার মিল পেস্ট, তো এটা 1 উইকের মতো দেওয়ার পরে আফটার 2 উইকস আমরা ব্রাইন শ্রিম দিতে পারি। দেন হচ্ছে পাউডার ফুড, ব্রাইন শ্রিমের পরে পাউডার ফুড দিব। দেন আমরা আস্তে আস্তে যে আর্টিফিশিয়াল যে ডায়েটটা আছে সেটাতে আমরা আমাদের যে ফ্রাই গুলো আছে গোল্ডফিশে সেটাকে আমরা অ্যাডাপ্ট করে নিব। তো এই হচ্ছে আমার গোল্ডফিশের প্যারেন্টস চুজিং থেকে শুরু করে ব্রিডিং, এবং ব্রিডিং এর পরে তাদের ফার্স্ট ফিডিং বা যে আর্লি স্টেজে যে ফিডিং শিডিউল, এভাবে আমরা গোল্ডফিশের ফ্রাই গুলোকে খাবার দিব। ওকে, তো লাইভ বেয়ারের মধ্যে গাপ্পি গেল, গাপ্পির পরে আমরা গোল্ডফিশ নিয়ে কথা বললাম হুইচ ইজ এ এগ লেয়ারার। এছাড়া আরেকটা আমরা স্পেসিসের ব্রিডিং নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি, এটা কিসের ছবি ফাইটার দেখা ফিশ, যাচ্ছে? ফাইটার ফিশ fish, ম্যাম। ফিশ, অনেক সময় আমরা এটাকে বেটা ফিশও বলে থাকি। তো এইটার ক্ষেত্রেও আমাদের মেল এবং ফিমেলটাকে একটু আইডেন্টিফাই করতে হবে। প্রথমেই আমরা জানি যে মেল ইজ মোর কালারফুল দ্যান ফিমেল, এবং আরেকটা হচ্ছে আমরা জানি ফাইটার ফিশের যে ফিন গুলো সেগুলো খুবই বড় এবং দেখতে খুবই ইউনিক, সুন্দর ছড়ানো ফিন থাকে। তো এই ফিন গুলো কম্পেয়ার যদি আমরা করি দেখা যায় মেল হ্যাভ লার্জ ফিন দ্যান ফিমেল, সাধারণত মেলের ফিন গুলো কম্পারেটিভলি অনেক বড় হয়ে থাকে। and male are also much more colored and fight towards each other. ফাইটিং ফিশের যে ফাইটিং বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা দেখা যায় মেলের ক্ষেত্রে তারা খুবই বেশি এগ্রেসিভ হয়ে যায়, মানে এগ্রেসিভ থাকে। তো সে কারণে কমিউনিটি ট্যাঙ্কের জন্য কিন্তু ফাইটার ফিশটা মোটেও একটা ভালো অপশন না। তারা সব সময় একটা চেজিং ফাইটিং মুডে থাকে, যেটা কমিউনিটি ট্যাঙ্কের জন্য মোটেও সুইটেবল না। এ কারণে সাধারণত ফাইটিং ফিশের জন্য আমার সিঙ্গেল অ্যাকুয়ারিয়ামই ইউজ করতে হয়। এবং আরো মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র এইটা না যে তারা অন্য মাছের সাথে ফাইট করে, দে অলসো ফাইট টু ইচ আদার। ইভেন সেটা ফিমেলের সাথেও তাদের ফাইটটা, মেলরা এত এগ্রেসিভ হয় যে ফিমেল ফিশ ওই অ্যাকুয়ারিয়ামে সাধারণত রাখা যায় না এক্সেপ্ট দ্য ব্রিডিং টাইম। শুধুমাত্র ব্রিডিং পিরিয়ডটা যখন আসে ওই সময় দেখা যায় মেলের যে এগ্রেসিভ যে নেচারটা ওইটা কম, শুধুমাত্র ওই সময় আমরা একটা ফিমেলকে মেলের যে অ্যাকুয়ারিয়াম আছে সেখানে অ্যালাউ করব। আদারওয়াইজ আমি যদি দুইটা ফাইটিং ফিশ একটা অ্যাকুয়ারিয়ামে রাখি তখন দেখা যায় এরা নিজেদের মধ্যে ফাইট করে ইনজিওর হয়ে যায়, এবং একবার প্রাইমারি ইনজুরি হলে সেখান থেকে সেকেন্ডারি ইনজুরি বিভিন্ন ধরনের প্রবলেম হয় এবং একটা আরেকটাকে মেরে ফেলে। সো এদের ক্ষেত্রে আসলে টেকনিকটা ডিফারেন্ট, যে কারণে এগ লেয়ারের এর মধ্যে আমরা এই স্পেসিসটাকে নিয়ে আজকে কথা বলছি। সো মেল এবং ফিমেল কিভাবে আমরা সিলেক্ট করব, তাদের কালার প্যাটার্ন এবং ফিনের প্যাটার্ন দেখে বললাম। The breeding pair has been eating live food for a week or two to introduce betas. তো যেই প্যারেন্টস গুলোকে আমরা সিলেক্ট করছি ব্রিডিং এর জন্য তাদেরকে আমরা প্রথমেই বলছি কমন কিছু কথা এসেছিল ব্রিডিং সময় আমরা প্যারেন্টস কে কি ধরনের খাবার খাওয়াবো। তো লাইভ ফিডটার কথা বলছিলাম যে আমরা অবশ্যই ওই সময়টাতে তাদেরকে লাইভ ফুড খাওয়াবো, এবং এই লাইভ ফিড খাওয়ানোর পেছনে আমাদের লজিকটা কি ছিল, কারণ লাইভ ফিডটা ইজিলি ডাইজেস্টেবল এবং এটা খাওয়ানোর পরে তাদের কি হয়, ম্যাম কনস্টিপেন্সি কনস্টিপেশন হয় না এবং তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক বেটার থাকে। এবং ডাইজেস্টিভ ব্রিডিং এর সময় ডাইজেস্টিভ ট্র্যাক্টটা ক্লিয়ার থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সব এনিমেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সো
যখন ব্রিডিং স্টেজে আসবে তখন মুভ দ্য মেল এন্ড ফিমেল সো দে ক্যান সি ওয়ান আদার ক্লিয়ারলি বাট আর সেপারেটেড। হোয়াট ডাজ ইট মিন? আমি বলছি যখন আমি দেখব যে তারা মেল এবং ব্রিডিং স্টেজে আসছে, মেল এবং ফিমেলকে আমরা একটা ব্রিডিং অ্যাকুরিয়ামে রাখবো যাতে তারা একজন আরেকজনকে দেখতে পারবে, কিন্তু সেপারেট রাখতে হবে। এটা কিভাবে সম্ভব? কি মনে হয়? কেউ কি বলতে পারবে আসলে এটা কিভাবে আমরা এনশিওর করতে পারি যে মেল এবং ফিমেল ফিশ দুইজন দুইজনকে দেখবে ক্লিয়ারলি বাট তারা সেপারেট থাকবে? এটা কিভাবে আমরা করতে পারি ব্রিডিং অ্যাকুরিয়ামের ক্ষেত্রে? ম্যাম গ্লাস দিয়ে রাখতে হবে। আলাদা করে ম্যাম। ভেরি গুড, খুবই ভালো, তোমরা তো জানোই। খুব ভালো লাগলো। সেটা হচ্ছে আমরা একটা অ্যাকুরিয়ামে একটা সেপারেট গ্লাস দিয়ে দুইটা চেম্বার করে, একটাতে মেলকে রাখবো একটাতে ফিমেলকে রাখবো। এখন ধরো যে না, আমি ওইরকম সেপারেট করার মতো আমার ইয়ে নেই, তখন আরেকটা কাজ আমরা করতে পারি। আমাদের যে ছোট ছোট জার গুলো আছে, অ্যাকুরিয়ামের ছোট বল গুলো আছে, সেটার ভেতরে ধরো আমি ফিমেলকে রাখলাম, আর বড় অ্যাকুরিয়ামের ভেতরে আমি ওই ছোট অ্যাকুরিয়ামটাকে বসিয়ে দিলাম। তখন কি হবে, মেল ফিমেলকে দেখতে পারবে ঠিকই, বাট তারা সেপারেট থাকছে। এইটার একটা এটা করার পেছনে কারণটা হচ্ছে, আমরা একটু আগে বললাম মেলরা খুবই অ্যাগ্রেসিভ হয় যত, এবং তারা অন্য যদি কোনো সেখানে বেটা ফিশ আসে সেটাকে মেরে ফেলবে। তো এক্সাক্ট ব্রিডিং টাইমটা যতক্ষণ পর্যন্ত না আসে তার আগে যদি তুমি ফিমেলটাকে ওই অ্যাকুরিয়ামে দাও, তখন কিন্তু ব্রিডিং এর বদলে সেখানে ফিমেলের কি মারা যাওয়ার চান্সটাই বেড়ে যাবে। সো ওইটা কিন্তু করা যাবে না। তো এই এক্সাক্ট যখন ব্রিডিং পিরিয়ডটা আসবে তখন মেল কিছু সাইন দেখায়, ব্রিডিং সাইন দেখায়। যেমন ধরো সে কি করবে, দেখো মেল উইল সুইম অ্যারাউন্ড। ধরো ওই ছোট কাচের জারে আমি যেটার ভেতরে মেল ফিমেলটাকে রাখলাম সেটার চারপাশে এসে সে সুইম করবে, ডিসপ্লে হিজ ফিন, তার ফিন ডিসপ্লে করবে, দ্যাটস মেক ইটসেলফ মোর অ্যাট্রাকটিভ, যে ফিমেলকে সে দেখাবে যে দিস ইজ মোর কালারফুল ফিন প্যাটার্ন, এই ধরনের কিছু বিহেভিয়ার সে শো করবে। এবং অনেক সময় সে যেটা দিয়ে আমি সেপারেট করে রাখছি সেটা গ্লাস দিয়ে সেপারেট করি অথবা একটা ছোট অ্যাকুরিয়াম দিয়ে সেপারেট করে রাখি, তো ওই গ্লাসের কাছে এসে সে নক করবে। তো এট দ্যাট টাইম ইউ শুড রিলিজ দ্য ফিমেল ইন দ্য ব্রিডিং ট্যাঙ্ক। তাহলে কখন তুমি ফিমেলটাকে ব্রিডিং ট্যাঙ্কে বা যেই ট্যাঙ্কে ফিমেলটা আছে সেটাকে রিলিজ করবা, এটা কিন্তু এই যে এই সাইন এন্ড সিমটম গুলো যখন মেল বিটা ফিশটা শো করবে শুধুমাত্র তখনই সেটাকে রিলিজ করতে হবে। এর আগে কি করা যাবে? না ম্যাম। এর আগে করা যাবে না, করলে তখন যাবে ফিমেলটাকেও মেরে ফেলতে পারে। সো খুবই সেনসিটিভ বাট খুবই সুন্দর, তাই না? বেটা ফিশ গুলো, ফাইটিং ফিশ গুলো দেখতে যেমন সুন্দর তেমন আবার খুবই সেনসিটিভ। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। টেম্পারেচার এবং পিএইচ এর একটা রেঞ্জ দেওয়া আছে এই ধরনের একটা, যেটা দেখো এই যে মেল এবং ফিমেলকে আমরা এইভাবে পাশাপাশি রাখতে পারি অথবা একটা অ্যাকুরিয়ামের ভেতরে ছোট একটা অ্যাকুরিয়ামও এভাবে রাখতে পারি। ওকে, সো যখন আমার মেলটা রেডি হয়ে যাবে আমি ফিমেলটাকেও দিলাম, তখন দেখা যায় মেলরা কি করে, দে বিল্ড এ বাবল নেস্ট ইন দ্য অ্যাকুরিয়াম হুইচ উইল টেক 2 to 3 days। 2 থেকে 3 দিনের মধ্যে সে কি করবে, ওই যে অ্যাকুরিয়ামে আমি মেলটাকে রেখেছিলাম সেখানে সে একটা সুন্দর বাবল নেস্ট তৈরি করবে। এবং যখন তুমি ফিমেলটাকে ওর অ্যাকুরিয়ামে রিলিজ করলা তখন কি করবে, when the nest building is completed the male fighter fish will hunt for the female and coax her until she is in the position in her to the nest। এরপরে নেস্টের ওইখানে এই আমার হচ্ছে মেল ফিশ এবং এটা হচ্ছে তার বাবল নেস্ট, সে অলরেডি নেস্ট তৈরি করে ফেলেছে। নেস্ট তৈরি করার পরে সে এই ধরনের একটা পজিশনে, যে ফিমেল আমার ডোমেনে যখন চাপ দিবে তখন আমার এগুলো কি হবে, রিলিজ হয়ে যাবে। এবং এক ডোমেনে রিলিজ হওয়ার পরে
আফটার ফার্টিলাইজেশন এই প্রত্যেকটা এগকে তখন আমার যে মেল ফিশ আছে সে মেল ফিশ এই যে দেখো যে বাবল নেস্ট আছে প্রত্যেকটা এগকে তখন এখানে সে কিপ করবে এবং একটা সময় পরে ওই এগ থেকে ছোট ছোট ফ্রাই বের হবে এবং এই হচ্ছে আমার সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি স্যার ম্যাম আমরা জি ম্যাম, কি দেখা এখানে যাচ্ছে। একটা দেখতে পাচ্ছি এটা কি জি ম্যাম। মেল ফিশ আর ফিমেল ফিশ কি মনে হয় তোমাদের মেল ফিশ মেল ফিশ Male. ম্যাম। ফিশ কারণ ফিমেলকে কিন্তু এগ রিলিজ করার পরেই ফিমেলকে সরিয়ে ফেলতে হবে কারণ ফার্টিলাইজেশনের পরে এখানে ফিমেলকে রাখা নিরাপদ না কারণ ফিমেলটা আবার এই মাছগুলোকে খেয়ে ফেলতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু আমরা বলছি মেলরা এক্ষেত্রে খুবই অ্যাগ্রেসিভ হয় সেক্ষেত্রে সে ফিমেলটাকে ইনজিওর্ডও করে ফেলতে পারে সো ফার্টিলাইজেশনের পরে আমাদের যে মেল ফিশ ফিমেল ফিশটা আছে এটাকে সরিয়ে দিব এবং টোটাল প্যারেন্টাল কেয়ারটা এখানে আমাদের যে প্যারেন্ট মেল ফিশটা আছে সেই করবে এবং এই হচ্ছে আমার আর্লি হ্যাচলিং এবং এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে তার ইয়ক সেক তো 48-78 এরকম একটা সময়ের মধ্যে এরা কিন্তু এই ইয়ক সেক থেকেই তাদের যে নিউট্রিশনটা দরকার সেই নিউট্রিশনটা পাবে আমরা ছবি দেখার জন্য অনেকগুলো স্লাইড স্কেপ করেছি যে এই তারপরে আমরা যেটা বলছিলাম ইউ শেপড কার্ভ আমরা ছবি দেখে বুঝছি দেন আফটার এগ রিলিজ হবে এবং ফার্টিলাইজেশন হবে and the male release his embrace and drives the female away. He swims up to gather the eggs and carefully place them in among the bubbles. প্রত্যেকটা এগকে তখন সে আস্তে আস্তে নিয়ে তার যে বাবল নেস্টটা সে তৈরি করেছে সে বাবল নেস্টের মধ্যে রাখবে the female should be removed immediately after spawning has been completed তারপরে আমরা ফিমেলটাকে রিমুভ করে দিব এবং ইউজুয়ালি দ্য স্মল আর এক্স আর স্মল 0.5 মিলিমিটার ডায়ামিটারের হয় এবং নাম্বারটা প্রায় 700 to 800 এতগুলো এগ একটা ফিমেল একসাথে প্রডিউস করতে পারে so the male tends the nest blowing back the egg which fall from the nest এবং কন্টিনিউয়াসলি মেল কিন্তু একটা প্যারেন্টাল কেয়ার শো করে সে এগ গুলোকে কিপ করলো অনেক সময় দেখা যায় একটা এগকে সে বাবল নেস্টে রাখলো সেটা আবার কোনো কারণে পড়ে গেল তখন তার কাজ হবে আবার সে এগটাকে মুখ দিয়ে পিক করে তার নেস্টে রাখা মানে সে কন্টিনিউয়াস একটা প্যারেন্টাল কেয়ারের মধ্যে থাকে এবং এই এগগুলো 48 আওয়ার পরে কি হবে হ্যাচ করবে হ্যাচ করে ছোট ছোট ফ্রাই হবে আমরা একটু আগে ছবিতে দেখলাম যে ফ্রাই গুলো পর্যন্ত আমার ওই বাবল নেস্টে এভাবে হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে the fry are small and clearly transparent the male should be removed when the fry become free swimming ওকে এখন নেস্টের ভেতর যে ফ্রাই গুলো আছে সেগুলো আস্তে আস্তে কি বড় হবে এবং যখন তারা ফ্রি সুইমিং হওয়া শুরু করবে তখন আমরা কাকে সরায় ফেলবো মেলকে সরিয়ে ফেলবো সেই ট্যাঙ্ক থেকে তাহলে দুইটা আমরা মেল এবং ফিমেল দুই ফাইটার ফিশকে সরিয়ে ফেলছি ফিমেলকে সরাচ্ছি একবারে ফার্টিলাইজেশন হওয়ার সাথে সাথেই যখন আমার তার এগ রিলিজ করা শেষ তখন সরিয়ে ফেললাম আর মেল ফিশকে সরাবো যখন এই ফ্রাই গুলো একটু ফ্রি সুইমিং হয়ে যাবে তখন তো তাদের খাবার আমরা কি দিব যতক্ষণ এগ সেকটা ছিল আমরা একটু আগে এগ সেকের ছবিটা দেখেছি সে প্রায় 48 আওয়ার পর্যন্ত ওইখান থেকেই সে খাবার পাবে এরপরে আমরা স্মল ইনফোসোরিয়া দিতে পারি আর্টিমিয়া দিতে পারি তাদের খাবার হিসাবে এবং এগুলোর পরে আমরা ফ্লেক্স ফুড দিতে পারি এবং আস্তে আস্তে অন্যান্য যে আর্টিফিশিয়াল ফিড গুলো আছে সেগুলো আমরা আমাদের যেই ফ্রাই গুলো আছে এরা যখন ফ্রি সুইমিং হয়ে যাবে তখন তাদেরকে আমরা এই খাবারগুলো প্রোভাইড করব সো থ্যাংক ইউ আমরা ফিশ অর্নামেন্টাল ফিশ ব্রিডিং এর যে প্যাটার্ন গুলো দেখলাম সেখানে আমি যদি জাস্ট খুব কুইক একটু রিক্যাপ করতে চাই প্রথমে আমরা দেখেছি যে অর্নামেন্টাল ফিশের ব্রিডিংটা কিরকম হয় একটা লাইভ বেয়ারার আর একটা হচ্ছে কি এগ স্ক্যাটার সরি এগ লেয়ারার তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো জি ম্যাম আচ্ছা তো এই এগ লেয়ারারকে আবার আমরা 6টা গ্রুপে ভাগ করেছি কারো মনে আছে গ্রুপের নামগুলো ম্যাম এগ স্ক্যাটার এগ হ্যাঙ্গার মাউথ ব্রুডার মাউথ ব্রুডার নেস্ট বিল্ডার নেস্ট বিল্ডার
সাবস্ট্রেট হ্যাঁ ম্যাম, সাবস্ট্রেট আর ম্যাম মনে নাই। সাবস্ট্রেট স্পনার আর একটা হচ্ছে পিট স্পনার। সাবস্ট্রেট স্পনারটা আবার দুই রকম, একটা হচ্ছে ওপেন সাবস্ট্রেট স্পনার আর একটা হচ্ছে সাবস্ট্রেট স্পনার দ্যাট হাইড দেয়ার এগ। কিছু কিছু সাবস্ট্রেট স্পনার আছে যারা তাদের এগুলোকে একটু কি লুকিয়ে রাখতে পছন্দ করে, যেমন সিলিওসিস, জুলিও সিসলিড আমরা পড়েছিলাম। তো দুই একটা এক্সাম্পল কাইন্ডলি আমরা মনে রাখবো। আর আমরা ব্রিডিং পেয়ার কিভাবে চুজ করব, ব্রিডিং ট্যাঙ্কটা কিভাবে তৈরি করব সেটা নিয়ে ডিসকাস করেছি, এবং স্পেসিফিক স্পেসিস ওয়াইজ আমরা তিনটা মাছের ব্রিডিং টেকনিক দেখলাম। ফার্স্ট একটা হচ্ছে লাইভ বেয়ারারের ভেতরে আমরা গাপ্পির ব্রিডিংটা দেখেছি, এন্ড এগ লেয়ারের মধ্যে আমরা গোল্ডফিশ দেখেছিলাম, যেটা হচ্ছে এগ স্ক্যাটার্ড এগ লেয়ারার। আর একটা হচ্ছে দেখলাম এইমাত্র, সেটা হচ্ছে কি ফাইটার ফিশ। ফাইটার ফিশ। তারা কি ধরনের স্পনার? নেস্ট বিল্ডার ম্যাম। নেস্ট বিল্ডার। নেস্ট বিল্ডার আরেকটা মাছের নাম বলো তো? ম্যাম গৌরামিস। পৌরামিস। ভেরি গুড। তাহলে মোটামুটি এই হচ্ছে মানে যতটুক আসলে একবারে বেসিক নলেজ, আমি বলবো না আমরা অনেক কিছু জেনেছি, দিস আর দ্য বেসিক। এখন তুমি যদি মনে করো যে না আমি অ্যাকুরিয়াম ফিশের ব্রিড করাবো, এই বেসিক নলেজটাকে আমরা আরো ইন ডেপথ স্টাডি করে খুব সহজে এবং সাকসেসফুলি আমাদের যে অ্যাকুরিয়াম ফিশ আছে তাদেরকে ব্রিডিং করাতে পারবো। তো থ্যাংক ইউ। আমার এন্ড থেকে এতটুকুই ছিল তোমাদের সাথে। আমি তোমাদের তিনটা চ্যাপ্টার মানে কভার করলাম। একটা হচ্ছে প্রথমটা কি ছিল? অ্যাকুরিয়াম সেটআপ, জি তাই ম্যাম। না? দেন হচ্ছে aquarium preparation, planted aquarium, প্লান্টেড অ্যাকুরিয়াম ছিল, আর আর আজকে হচ্ছে ব্রিডিং। আর এটা ব্রিডিং। তো তোমাদের কি আমি সব নোট দিয়েছি? ম্যাম ব্রিডিংটা দেননি তো। ব্রিডিং এরটা দেওয়া হয়নি। আচ্ছা, ব্রিডিং এর না নোটটা ম্যাম, সব নোট দেন। ব্রিডিং এরটা দিয়ে দিব, আর প্লান্টেড অ্যাকুরিয়াম এরটা দিয়েছিলাম না গত ক্লাসে? মনে হয়। জি ম্যাম, ma'am, আগের দুইটা পাইছি, এইটা বাদ আছে শুধু। ওকে, আমি ইনশাল্লাহ এটা দিয়ে দিব। আর তোমাদের একটা চ্যাপ্টার সাধারণত আমরা কভার করি, স্যার মেইনলি করে পপুলারাইজেশন। ওটা খুবই সহজ এবং একটা ইজি, মানে খুব ডিসকাস করার কিছু ওইরকম নাই, যে আসলে এই যে অর্নামেন্টাল ফিশ নিয়ে আমরা এত কথা বলছি, এটা এত সুন্দর, এটাকে আসলে যতটা পপুলার হওয়ার কথা হয়তো আমরা ওই স্কেলে এখনো এটাকে অতটা পপুলার করতে পারিনি। সো হাউ ক্যান উই পপুলারাইজ দিস অর্নামেন্টাল ফিশ কিপিং? তো এটা আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি, যেমন ধরো ডিসপ্লে করতে পারি, দেন আমরা এটা কি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, বিভিন্ন ধরনের টেকনিক্স আছে। বেসিক্যালি ওই দুই তিনটা টেকনিক্স আসলে কিভাবে করা যায় ওটা নিয়ে এই চ্যাপ্টারটাতে কথা বলা হয়। তো এটা যদি স্যার কভার নাও করে আমি তোমাদের নোটটা দিয়ে দিব। তোমাদের যদি কোথাও বুঝতেও সমস্যা হয় আমাকে বলো বা স্যারকে বললো, আমার মনে হয় কোনো ধরনের প্রবলেম হবে না। তো এই হচ্ছে আমার এন্ড থেকে মোটামুটি ডিসকাশন। তোমাদের এন্ড থেকে যদি কোনো কথা থাকে বা আমরা ক্লাস নিয়েছি, কোনো কোথাও যদি কোনো প্রবলেম তোমরা ফেস করে থাকো বা কোনো কোয়ারি থাকলে কাইন্ডলি করতে পারো। কোনো কোয়ারি নেই? না আচ্ছা, ম্যাম, এখন পর্যন্ত নেই ম্যাম। এখন পর্যন্ত নেই, ঠিক আছে। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো করতে থাকো, আর ক্লাস সংক্রান্ত যদি কোনো কোয়ারি থাকে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আমাকে যে কোনো সময় তোমরা নক করতে পারো, ঠিক আছে? ম্যাম অ্যাসাইনমেন্ট গুলো আমরা কিভাবে দেব ম্যাম? অ্যাসাইনমেন্ট গুলো তোমরা সবাই তোমাদের সিআর যে আছে তার কাছে জমা দিবে, এবং সিআর আমার মেইল করে দিবে। আমার মেইলিং অ্যাড্রেসটা তোমাদের জানা আছে, যদি না থাকে সিআর আমি তোমাদের মেইলিং অ্যাড্রেসটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, মেইল করে দিও। ও আরেকটা ব্যাপার, অ্যাসাইনমেন্টের নেমিং করার সময় তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা অনুযায়ী রিনেম করবা, ঠিক আছে? যাতে কে কে আমরা এটা জমা দিচ্ছি সেটা আমার বুঝতে সুবিধা হয়। টাইটেলে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব। ম্যাম একটা প্রবলেম ছিল অ্যাসাইনমেন্টে।
জি বলেন। ম্যাম মানে 58 আমার আর হচ্ছে 70 যে ওর দুইটা টাইটেলই সেম পড়ে গেছে ম্যাম, মানে দুইটা কোন ফিশই fish? একই ম্যাম। কোন fish? বাটারফ্লাই ফিশ। দুইটাতে বাটারফ্লাই ফিশ পড়েছে? জি ম্যাম। ম্যাম আমরা কি ওই ফিশেরই করব নাকি আপনি আলাদা কোনো ফিশ দিবেন আমাকে? একটা চেঞ্জ করে ফেলো। তোমরা তোমাদের মধ্যে থেকে কারো কি কোনো স্পেসিফিক পছন্দ আছে? একজন বাটারফ্লাই ফিশ রাখো, আরেকজন আরেকটা নিয়ে নাও, যেটা ওই লিস্টে নেই। ম্যাম ওভাবে তো হচ্ছে আপনি সিলেক্ট করে দিলে ভালো হতো ম্যাম। আচ্ছা, কত বললা রেজিস্ট্রেশন? আমাকে একটু বললে আমি এটা আবার দিয়ে দিচ্ছি। ম্যাম 58 আর হচ্ছে মুস্তারি জান্নাত 70। 70 আর 58। ওকে। জি ম্যাম। আচ্ছা, আমি তোমাদের দুইটা আলাদা করে দিয়ে দিচ্ছি, দুইটা মার্ক সিলেক্ট করে। ওকে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম ও 16 যে আইডিটা সেই আইডিটা নাই। 16 নেই? 16 কি চলে গেছে? জি ম্যাম। ও তাহলে তো ম্যাম এই ওর 16 স্টুডেন্টশিপ বাতিল হচ্ছে। ও আচ্ছা, তাহলে 16 এর ওইখানটা আমি দেখি ওর এখানে কি মার্ক আছে, আমি এখনই সেটা ইয়ে করে দিচ্ছি। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ হেল্প করার জন্য। তো ভালো থেকো তোমরা। ভালো লাগলো তোমাদের সাথে ক্লাস করে। ইনশাআল্লাহ সবকিছু নরমাল হলে এরপরে হয়তো কোনো কোর্সে সরাসরি আমাদের কথা হবে, দেখা হবে। ঠিক ম্যাম আছে? ম্যাম জি স্যার। আমাদের ওই মেসেঞ্জার গ্রুপে আপনার ইমেল আইডি আর নাম্বারটা দিলে একটু আমাদের সুবিধা হতো ম্যাম, যে কোনো সময় যোগাযোগ কোনো করতে। সমস্যা নাই, আমি এখনই দিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেসটা শেয়ার করে দিচ্ছি। জি ম্যাম, তোমরা থ্যাংক আমার সাথে যোগাযোগ করতে পারবে। ইটস ওকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো থাকবেন। আসসালাম। হ্যাঁ, তোমরাও ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।